নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। তিলোত্তমার ধর্ষণ ও খুনের বিচার চেয়ে রাজ্যের মানুষ পথে নেমেছেন, দেশের মানুষ পথে নেমেছেন। সহপাঠিনীর হত্যার বিচার চাইতে ডাক্তাররা পথে নেমেছেন। স্বাস্থ্য ভবনের সামনে টানা অবস্থান চলছে এবং তারা আন্দোলন করছেন, 1 মাস পেরিয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের দুবার বৈঠক হওয়ার কথা ছিল, শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। এবার আন্দোলনকারী চিকিৎসকদের আমি কথা বলতে চাই। দেখুন, 2019 সালের মার্চ মাসের কথা, কলকাতা প্রেস ক্লাবের একটু দূরে ওই নবম, দশম, একাদশ, দ্বাদশের বঞ্চিত চাকরি প্রার্থীরা অবস্থান করছিলেন। তাদের দাবি ছিল তারা চাকরি পাওয়ার যোগ্য, কিন্তু অন্যায়ভাবে তাদের বঞ্চিত করে টাকার বিনিময়ে চাকরিগুলোকে বিক্রি করা হয়েছে। তখন শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রী একবার পার্থ চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে সেই অবস্থান মঞ্চে এসেছিলেন, বলেছিলেন যে তার উপর ভরসা থাকলে তিনি সব সমস্যার সমাধান করে দেবেন। কিন্তু ওই মুহূর্তে করতে পারছেন না। কেন? যে সামনেই লোকসভা নির্বাচন, আদর্শ আচরণবিধি রয়েছে, তাই এখন তিনি করতে পারছেন না। তাহলে 2019 সালের লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এই প্রতিশ্রুতি, তারপর 2024 সালের লোকসভা নির্বাচন পেরিয়ে 3 মাস হয়ে গেল, এখনো ওই চাকরি প্রার্থীদের অবস্থার এক চুল পরিবর্তন হয়নি। এবং মুখ্যমন্ত্রী কথা রাখেননি। তারপর পার্থ জেলে গেছে, সুপ্রিম কোর্টে মামলা শুনানি 2-1 দিনের মধ্যেই হবে। দেবাংশু বসাক, মোহাম্মদ সাব্বার রশিদি ডিভিশন বেঞ্চ 25,753 জনের চাকরি বাতিল করেছিল। শিক্ষক, অশিক্ষক, নবম, দশম, একাদশ, দ্বাদশ এরাকে চ্যালেঞ্জ করে মধ্যশিক্ষা পর্ষদ, এসএসসি, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে। এখন কতজন অযোগ্য আর কতজন যোগ্য সেটা সুপ্রিম কোর্টে তথ্য প্রমাণের ভিত্তিতে চূড়ান্ত রায়দান হবে। 2-1 দিনের মধ্যেই হয়তো শুনানি হবে। কিন্তু আমি সেটা বলছি যে 2019-এর মার্চ মাসে মুখ্যমন্ত্রী এই প্রস্তাবটা দিয়েছিলেন যে তিনি তো সব বোঝেন, সর্বরোগ ও বিশল্যকরণ, তার উপর ভরসা রাখতে বলেছিলেন যে তিনি কামাল করে দেবেন। 5-5টা বছর পেরিয়ে গেল, এখনো ওই চাকরি প্রার্থীদের ভাগ্যে চাকরিটা জুটল না। কথা রাখেননি মুখ্যমন্ত্রী। ঠিক অবস্থানরত জুনিয়র ডাক্তারদের তিনি একই কথা বলছেন যে তার উপর ভরসা রাখতে, একটু সময় দিতে, অভিযোগগুলো উঠছে তিনি তদন্ত করে দেখবেন। এখন প্রশ্ন যে শিক্ষক, অশিক্ষক যারা অবস্থানে বসেছিলেন তারাও তো ভরসা রেখেছিলেন, শেষ পর্যন্ত তাদের কপালে কি জুটেছে? আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা এই ঘটনাটা মনে রাখলে তাদের পরবর্তী পদক্ষেপ নিতে আমার মনে হয় সুবিধা হবে। 2, দেখুন, সরকার তো একটা মন্ত্রিসভা আছে, ক্যাবিনেটে পাশ করাতে হয়। তাহলে মুখ্যমন্ত্রী তো বলবেন যে আমি আমার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে কথা বলে তো আমি সিদ্ধান্ত নেব, আমি তো আর একা করতে পারি না। তিনি বললেন যে আমার তো হোম সেক্রেটারি আছে, চিফ সেক্রেটারি আছে, ডিজি আছে, ভাগ্যিস কলকাতার কমিশনারের কথা বলেন। আমার ওনার এই কথাটা শুনে আমার সেই হেমচন্দ্র নস্করের সেই বিখ্যাত উক্তিটি মনে পড়ে গেল। হেমবাবু বিধানবাবুর আমলে মন্ত্রী ছিলেন, রসিক মানুষ। তাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছেন যে হেমবাবু, এই যে বিধানবাবুর মন্ত্রিসভা, এই মন্ত্রিসভা সম্পর্কে আপনার কি বক্তব্য? রসিক হেমচন্দ্র নস্করের তৎক্ষণাৎ উত্তর, একজন কালীপদ, একজন খালিপদ, আর বাকি সব চতুষ্পদ। কালীপদ মানে কালীপদ মুখোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, ডেন্টাল কালী নামে পরিচিত ছিলেন। কংগ্রেসের যে পুরনো
প্রদেশ দপ্তর ছিল হাজি মহসিন স্কোয়ারে, তার নাম ছিল কালীপদ মুখোপাধ্যায় স্মৃতি ভবন। আর খালিপদ হলেন যাদব পাঁজা, গান্ধী ভক্ত বলে তিনি চটি পড়তেন না। তাহলে একজন কালীপদ, একজন খালিপদ, আর বাকি সব চতুষ্পদ। এটা হেমচন্দ্র নস্করের বিধানবাবুর মন্ত্রিসভা সম্পর্কে মূল্যায়ন ছিল। মুখ্যমন্ত্রী যখন বললেন না আমি তো একা নই, আমার ডিজি আছে, হোম সেক্রেটারি আছে, চিফ সেক্রেটারি আছে, কিন্তু একবারও বললেন না আমার একটি মন্ত্রিসভা আছেন। তাই আমার হেমচন্দ্র নস্করের এই বিখ্যাত উক্তিটির কথা মনে পড়ে গেল। এখন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা ইন্দিরা জয়সিংকে তাদের আইনজীবী হিসাবে নিয়োগ করেছেন, সম্ভবত গীতা লুথরার কাছে অনুমতি নিয়ে। গীতা লুথরা অত্যন্ত বাগ্মী, কিন্তু ওই যে অ্যাগ্রেশন কপিল সিব্বলের আছে সেটাকে কাউন্টার করার জন্য ইকুয়াল অ্যাগ্রেশনের দরকার। ইন্দিরা জয়সিং খুব পাবলিক স্পিরিটেড একজন আইনজীবী, এবং প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বাড়িতে গণেশ চতুর্থীর সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশা নিয়ে তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন, এবং তার এক্স হ্যান্ডেলে তার পোস্ট তিনি ট্যাগ করেছিলেন কপিল সিব্বলকে। পরে কপিল সিব্বলও একটা দায়সারা গোছের স্টেটমেন্ট ইস্যু করেন। দেখুন, ডিওয়াই চন্দ্রচূড় অত্যন্ত দক্ষ আইনজীবী হিসেবেও ছিলেন এবং বিচারপতি হিসেবে আছেন। 10ই নভেম্বর বোধহয় সম্ভবত তার অবসর। শোনা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে তিনি ভারতের প্রতিনিধিত্ব করতে পারেন। তার কি বলবো, ভারতের সংবিধান, আইন এবং বিচার ব্যবস্থার প্রতি তার কমিটমেন্ট নিয়ে তার অতি বড় সমালোচকও কোনো প্রশ্ন করতে পারবেন না। তিনি এতটাই কমিটেড। একসময় তিনি রেডিও জকি ছিলেন। আপনারা অনেকেই জানেন না, ডিওয়াই চন্দ্রচূড় দুজন প্রতিবন্ধী বালিকাকে দত্তক নিয়েছেন কন্যা সন্তান হিসেবে। এবং কিছুদিন আগে ডিওয়াই চন্দ্রচূড়ের ব্যক্তিগত বিষয় নিয়ে একটা মহল থেকে কুৎসা ছড়ানো হচ্ছিল ইচ্ছাকৃতভাবে যে সর্বোচ্চ আদালতের গায়ে কালির ছিটে দাও, প্রধান বিচারপতিকে কালিমা লিপ্ত করো। এই ধরনের উদ্যোগ যারা নিচ্ছে, অতীতে নিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আমার ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের রায় পছন্দ নাই হতে পারে, কিন্তু আমার কোনো অধিকার নেই যে দেশের প্রধান বিচারপতিকে অসম্মান করার, অপমান করার, কুৎসা করার। ডিওয়াই চন্দ্রচূড় এমন একজন ব্যক্তিত্ব, সংবিধানের প্রতি, দেশের আইনের প্রতি তার কমিটমেন্ট। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. সেটা ওই যে বললাম, যিনি তাকে হয়তো পছন্দ করেন না, তিনিও এই বিষয়ে একটা প্রশ্ন তুলতে পারবেন না। এমনই তার দেশের সংবিধানের প্রতি দায়বদ্ধতা, দেশের আইনের প্রতি দায়বদ্ধতা। কিন্তু সুপ্রিম কোর্টে কপিল সিব্বল 50 বছর ধরে ওখানে ওকালতি করছেন। কেন্দ্রে মন্ত্রী ছিলেন, আইন মন্ত্রী ছিলেন বোধহয় ইউপিএর সময়। তারপরে এখনো সাংসদ সমাজবাদী পার্টি। তো দেখুন, একটা জিনিস আপনাকে মানতে হবে, সুপ্রিম কোর্টে আপনি আপনার বাচনভঙ্গি, একই সঙ্গে তথ্য প্রমাণ, যেটা যত সুন্দরভাবে কনভিন্সিং ওয়েতে বিচারপতিদের সামনে পেশ করতে পারবেন, বিচারপতিরাও হয়তো শুনানির সময় সেই আইনজীবীর বক্তব্যকে একটু বেশিক্ষণ ধরে শোনেন। এবং সেখানে ইন্দিরা জয়সিং আমার মনে হয় কপিল সিব্বলকে যথাযোগ্য কাউন্টার করতে পারবেন।
আগের শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতিদের তোলা বেশ কয়েকটি প্রশ্নের সদুত্তর সিব্বল দিতে পারেননি। সিব্বল দেবেন কি করে? তাকে যে তথ্য দেওয়া হয়েছে সেই তথ্যকে সামনে রেখে তিনি সওয়াল করছেন এবং অনেকে কপিল সিব্বলকে গাল মন্দ করছেন। দেখুন, উনি একজন প্রফেশনাল, একজন পেশাদার হিসাবে তিনি সব ধরনের মামলা গ্রহণ করতে পারেন, এটার মধ্যে কোনো কিন্তু দোষের কিছু নেই। তাই কপিল সিব্বল নিজের পেশাদার হিসাবে তার কাছে যে ব্রিফ এসছে সেটা তিনি গ্রহণ করেছেন। তার একটা ফিজ আছে, কেউ বলতে পারেন অ্যাস্ট্রোনমিক্যাল। যারা সেটা অ্যাফোর্ড করতে পারে তিনি তাদের ওয়ে সওয়াল করেন। মুকুল রোহতগির তো অ্যাপিয়ারেন্স ফি খুব চড়া। সোলি সোলাবজি, এই ধরনের যারা আইনজীবী আছেন তাদের অ্যাস্ট্রোনমিক্যাল ফিজ সাধারণ মানুষ অ্যাফোর্ড করতে পারেন না। কিন্তু যারা অ্যাফোর্ড করতে পারেন পেশাদার হিসাবে কপিল সিব্বল, অভিষেক মানু সিংভি, মুকুল রোহতগি তাদের ব্রিফ নেন। ইন্দিরা জয়সিং অত্যন্ত দক্ষ আইনজীবী, দীর্ঘদিন সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন এবং একই সঙ্গে তিনি খুব পাবলিক স্পিরিটেড একজন আইনজীবী। আমার মনে হয় পরের শুনানিতে কপিল সিব্বল বনাম ইন্দিরা জয়সিং, সলিসিটর জেনারেল তুষার মেহতা, তারপরে ফিরোজ এডুলজি, এদের আর্গুমেন্ট, কাউন্টার আর্গুমেন্ট সত্যি উপভোগ্য হবে এবং আশা করব লাইভ স্ট্রিমিং হবে। কিন্তু নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে যিনি আইনজীবী হিসেবে দাঁড়িয়েছিলেন তিনিও যথেষ্ট বড় মাপের আইনজীবী। আমার মনে হয় যে তাকে আরেকটু অ্যাসার্টিভ রোল প্লে করতে হবে, এটা আমি প্রথম থেকে বলছি। দেখুন, সুপ্রিম কোর্টে শুধু তথ্য এবং আর্গুমেন্টের উপরেই কিন্তু ফয়সলা হবে। আপনি রাত দখল, ভোর দখল, দুপুর দখল করুন, পদযাত্রা করুন, স্বাস্থ্য ভবন অভিযান করুন, কর্মবিরতি করুন, সুপ্রিম কোর্টের নির্দেশ তাতে প্রভাবিত হবে না। সুপ্রিম কোর্ট শুধু যুক্তি এবং তথ্য প্রমাণ দেখবে। শুনলাম জুনিয়র চিকিৎসকরা দিল্লিতে সাংবাদিক বৈঠক করবেন, তাদের সঙ্গে যোগ দেবেন ডাক্তারদের অন্য সংগঠন। খুব ভালো। দেশের রাজধানীতে এই বিষয়টাকে সংবাদ মাধ্যমের মাধ্যমে তুলে ধরার যে কৌশল তারা নিয়েছেন অত্যন্ত সঠিক বলে আমার মনে হয়। কিন্তু আর আলোচনায় রাজ্য সরকারের সঙ্গে বসে তাদের কি কোনো লাভ হবে? কারণ তাদের 5 দফা দাবি মেটানোর ব্যাপারে কোনো সুস্পষ্ট প্রতিশ্রুতি রাজ্য সরকার দিচ্ছে না। শুধু বলছে ভাবনা চিন্তা করব, আমাকে তো তদন্ত করতে হবে। জানি না অভিজিৎ মন্ডলের গ্রেপ্তারির পর বিনীত গোয়েলের পদত্যাগ মুখ্যমন্ত্রী গ্রহণ করবেন কিনা। বিনীত তো আগেই নাকি পদত্যাগ পত্র দিতে চেয়েছিলেন, মাননীয় নেননি, বলেছিলেন যে সামনে পুজো আসছে। কলকাতার পুলিশ কমিশনারকে আরেকটু সম্মান তার প্রাপ্য। তৃণমূলের বাগী সাংসদ জহর সরকার বলেছেন যে বিনীত ভালো ছেলে, ওরা একটা কমিউনিকেশনের প্রবলেম আছে। দেখুন, বিনীত গোয়েলের সঙ্গে আমার ব্যক্তিগত স্তরে কোনো পরিচয় নেই, তিনি ভালো না মন্দ, তিনি কতটা সংবেদনশীল সেটা আমার ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা নেই। কিন্তু জহর সরকার যিনি বলেছেন যে 67 পর থেকে মানুষের এই স্বতঃস্ফূর্ত ক্ষোভ সরকারের বিরুদ্ধে তিনি দেখেননি, তিনি আবার বিনীত গোয়েল কে সার্টিফিকেট দিয়েছেন, সঙ্গে একটা রাইডার যোগ করেছেন যে ওর কমিউনিকেশনে একটু সমস্যা আছে। 9 আগস্টের পর বিনীত গোয়েল যখন সাংবাদিক বৈঠক করেছিলেন তখনও আমার মনে হয় যে তার বলার ধরন, তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে সংবেদনশীলতার অভাব ছিল বলে অনেকে মনে করেছেন, এমনকি শাসক দলের মধ্যেও অনেকে। এটা হয়তো কি বলবো, ওই কমিউনিকেশন করার অভাব। কিন্তু বিনীত গোয়েল যেভাবে তার গঠিত সিটের সাফাই দিয়েছেন যে কিসের তথ্য প্রমাণ লোপাট, সম্ভবই নয়, সব নিয়ম কানুন মেনে দক্ষতার সঙ্গে কলকাতা পুলিশ তদন্ত করছে। তারপর আরজিকর
যে থানার অন্তর্ভুক্ত সেই টালা থানার ওসিকে তথ্য প্রমাণ লোপাট এবং কর্তব্য অবহেলার জন্য যখন সিবিআই গ্রেপ্তার করে, আমার মনে হয় বিনীত গোয়েল সাহেবের আর এক মুহূর্ত পদে থাকা উচিত নয়, তার রেজিগনেশন দেওয়া উচিত, শতপ্রণোদিত ভাবে বলা উচিত এনাফ ইজ এনাফ। কিন্তু এখনো তিনি করেননি। তাই আমার বক্তব্য, এই মুহূর্তে আলোচনায় বসে আপনারা কি ফল পাবেন? হ্যাঁ, কখন বসবেন, বসতে পারেন, এটা আমার ব্যক্তিগত মত। সুপ্রিম কোর্টের শুনানির পর সুপ্রিম কোর্ট নির্দিষ্ট কিছু কথা বলল বা একটা রায় দিল, সেই প্রেক্ষিতে আপনারা নতুন করে আলোচনায় বসতে পারেন খোলা মন নিয়ে। দেখুন, এই জুনিয়র ডাক্তারদের মুখ্যমন্ত্রী বাড়ির সামনে হাতজোড় করে ছবিগুলো দেখেছেন, আপনাদের খারাপ লাগেনি? তারপর অঝোর কান্নায় ভেঙে পড়লো বেশ কয়েকটি ছেলে মেয়ে। আরে ওরা তো আমাদের ঘরের ছেলে মেয়ে। দেখুন, এই ধরনের আন্দোলনে মতভেদ থাকবে, মতভেদই হচ্ছে গণতন্ত্রের সব থেকে বড় লক্ষণ। বিভিন্ন মতের মধ্যে থেকে একটা ঐক্যমত্য আসবে। কুণাল বাবু একটা ভিডিও প্রকাশ করে বলেছেন যে অনেক মত আছে। হ্যাঁ, অনেক মত থাকতেই পারে, এটাই তো গণতন্ত্রের লক্ষণ কুণাল বাবু। আর ওরা তো প্রতিবাদটা করছে রাষ্ট্রশক্তির বিরুদ্ধে, ওরা তো সিজন পলিটিশিয়ান নয়, বয়স তো অল্প। তাই পথ চলার ক্ষেত্রে ওদের ভুল ভ্রান্তি হতে পারে। আমাদের লক্ষ্য রাখতে হবে যে ওদের লক্ষ্যটা ঠিক কিনা। ওরা যেন রাজনৈতিক দলগুলোর রুটি শেখার অস্ত্রে পরিণত না হয়। বিরোধী দলগুলো নিজেদের মতো আন্দোলন করবে, কোনো অসুবিধা নেই, তাদের দায়িত্ব সেটা। কিন্তু এই আন্দোলনটা একান্তভাবে নাগরিক সমাজের। কুণাল বাবুর একটা রাজনৈতিক মত আছে, আমার আছে, জুনিয়র চিকিৎসকদের বিভিন্ন ছেলেমেয়ের বিভিন্ন রকম মত আছে। সেগুলোকে আপাতত পাশে সরিয়ে রেখে এই আন্দোলনটা বিজেপির নয়, সিপিএম এর নয়, কংগ্রেসের নয়, এই আন্দোলনটা পশ্চিমবঙ্গের শুভবুদ্ধি সম্পন্ন 11 কোটি মানুষের এবং সারা দেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের। বিরোধী রাজনৈতিক দলগুলো তাদের মতো করে প্রতিবাদ আন্দোলন করতেই পারে, কিন্তু এই অরাজনৈতিক আন্দোলনকে অ্যাপ্রোপ্রিয়েট করার চেষ্টা করলে তারা কিন্তু ভুল করবে।